অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, দুর্নীতি আর উপহারের ফ্ল্যাট নিয়ে সমালোচনা। শীতের সরবরাহ কম থাকায় রাজধানীতে গ্যাস সংকট, উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাই মূল কারণ। চট্টগ্রামে এতিমখানার নামে সরকারি চাল লুট, অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দ ইস্যুতে অসহায় ত্রাণ কর্মকর্তা। এবং বিপিএলে 2 উইকেটে খেলা হওয়ায় লাভবান দেশের ক্রিকেটাররা, বেশিরভাগ ম্যাচেই রান ছাড়িয়েছে 200। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। বাংলাদেশ ও ব্রিটেনে দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এক্স বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে। পদত্যাগের সিদ্ধান্ত জানালেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে টিউলিপ দাবি করেছেন পূর্ণাঙ্গ সম্পদের হিসাব দিয়েই পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ওই পোস্টে টিউলিপ আরও দাবি করেন, স্টারমার প্রশাসন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত তার। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। যুক্তরাজ্যে দুর্নীতি আটকানোর গুরুদায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতির অভিযোগের জেরে এবার নিজেই পদত্যাগ করলেন ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। গেল 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের সাথে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার আলোচনা সামনে আসে গেল ডিসেম্বরে। রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন গণমাধ্যম দাবি করে রূপপুর প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড বা 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন টিউলিপ। 23 ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস জানায়, এ নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদও করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপাইটি অ্যান্ড এথিক্স টিম পিইটি। স্কাই নিউজের প্রতিবেদন বলছে, টিউলিপের বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশ দু জায়গায় দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ ওঠার পর ব্রিটেনে তাকে নিয়ে আবারও জলঘোলা শুরু হয়। যদিও ব্রিটেনের মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ডের উপদেষ্টা লরি ম্যাগানস স্কাই নিউজকে জানান, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি তারা। এক্স বার্তায় টিউলিপ নিজেও দাবি করেছেন, কিয়ার স্টারমার প্রশাসনের স্বার্থেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের মন্ত্রিসভা বিষয়ক উপদেষ্টার কাছে নিজের সম্পদের হিসাবও জমা দেন টিউলিপ। স্কাই নিউজ আরও বলছে, বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন এমন আশঙ্কা করেছিলেন তিনি। ব্রিটেনের গণমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বর্তমানে সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসের 2 বেডরুমের একটি ফ্ল্যাট ও হ্যামস্টেডের আরও একটি ফ্ল্যাট ছাড়াও বেশ কিছু ব্যক্তিগত সম্পদের হিসাব নিয়ে চাপে আছেন টিউলিপ। গেল বছর লেবার পার্টির মনোনয়নে চতুর্থবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। 2024-এর জুলাই থেকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন টিউলিপ সিদ্দিক। সতীর্থ কর্মকার, এখন। গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা, সংযোগ থাকতেও রান্না করতে পেরে খুঁজছেন বিকল্প ব্যবস্থা, খাচ্ছেন হোটেলে গিয়ে। কর্তৃপক্ষ বলছে, শীত এলেই বাসা বাড়িতে বাড়ে গ্যাসের চাহিদা, বিপরীতে সরবরাহ কম থাকায় দেখা দেয় সংকট। আর নিজস্ব উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বাড়ানোই এই সংকটের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। দিয়াশলাইয়ের কাঠেই নিঃশেষ, তবুও জ্বলছে না চোলা। পুরান ঢাকার নবাবপুরের এই বাসিন্দার এমন ভোগান্তি গত কয়েক বছর ধরেই। তবে সংকট তীব্র হয়েছে গত 2 মাস। নবাবপুর ছাড়াও রাজধানীর খিলগাঁও, তেজগাঁও, মোহাম্মদপুর, শাহজাদপুর, বাড্ডা, মুগদা, মিরপুর, মগবাজার, মধুবাগ সহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে বলছেন বাসিন্দারা। ঘরে রান্না হয়তো হয় না, সংযোগ থাকতেও কিনতে হচ্ছে এলপিজি। বিকল্প ভরসা লাকড়ি বা ইলেকট্রিক চুলা কিংবা খাবার হোটেল। 1.5-2 বছর আগে মোটামুটি ভালোই ছিল, এখন তো একেবারেই না।
আপনারা তো দেখতে আছেন আমি বারে বারে চুলা জ্বালাইতেছি, চুলা জ্বলে না। ইদানিং যাবত মানে একেবারেই গ্যাস থাকতেছে না। 6টা থেকে 7টা পর্যন্ত দেখা যায় গ্যাসের আঁচটা একটু থাকে, ওই আছে তো আসলে রান্না করা যায় না। বাড়াইটা খুব সমস্যা আছে, সিলিন্ডার ব্যবহার করার তো সবার সামর্থ্য নাই। 3টা 4টা একটু দূর আইয়ে আর সন্ধ্যার সময় আবার জায়গা, আবার 10টার দিকে আসে গ্যাস। সকালবেলা রান্না করে বসাইছি, গ্যাস চলে গেছে, তারপরে বিকালের দিকে আসে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা তিতাস কার্যালয়ে ধর্ণা দিয়েছেন একাধিকবার। সন্তোষজনক উত্তর না পেয়ে ফিরেছেন হতাশ হয়ে। সমস্যার মধ্যে তারা আমাদেরকে শুধু কথা বলে কনসোলেশন দিয়েছে, কিন্তু লাস্টলি একটা কনসোলেশন 2 ইঞ্চি পাইপ, আর এখন গ্যাসের সরবরাহ একটু কম ওনারা বলেছেন, স্বীকার করেছেন, ওটা ওনাদের ন্যাশনাল ইস্যু। শীত আসলেই খাবার ও পানি গরমের প্রয়োজনে বাড়ে গ্যাসের চাহিদা, সেই সঙ্গে চাপও কমে রাজধানী সহ সারা দেশেই। এর পেছনের কারণ স্বল্প ও দীর্ঘমেয়াদী সংকট। জ্বালানি বিভাগের গতানুগতিক ব্যাখ্যা, অতিরিক্ত ঠান্ডায় পাইপলাইনে থাকা তরল পদার্থ জমে কমিয়ে দেয় গ্যাসের চাপ। এরই মধ্যে জানুয়ারি মাসেই পরপর দুবার কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনালের একটি থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। এতে স্বাভাবিক সরবরাহ থেকেও প্রায় 150 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন স্বল্প সময়ের ব্যবধানে দুবার বন্ধ হলো এলএনজি টার্মিনালটি? না, সমস্যার কিছু না, রুটিন চেকআপ থাকে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের, এবং চেকআপ একটা টাইম থাকে। আবার সমুদ্র যদি উত্তাল থাকে বা মনসুন সিজন বা অন্য কোনো কারণে, তো আবার সমুদ্রের নিচে কাজ করা যায়। সমুদ্রের নিচে যেসব স্ট্রাকচার আছে আমাদের, সাবসি পাইপলাইন একটা 7 কিলোমিটার, সেগুলো সবগুলো টেস্ট করতে হয়। তো শীতকালে যেহেতু টেম্পারেচারটা কমে যায়, কমে গেলে অনেক সময় যদি লিকুইড থাকে সেটা হয়তো জমতে পারে। দীর্ঘমেয়াদী সংকটের কারণ হিসেবে অবৈধ সংযোগ এবং পুরনো লাইনের বিভিন্ন জায়গায় গ্যাস লিকেজ। এ কারণে সিস্টেম লস সহ চাহিদার বিপরীতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তিতাস নিজেও। 1700 মিলিয়ন কিউবিক ফিট পার ডে পাই, তাহলে আমি আমার বিভিন্ন সেক্টর ওয়াইজ এগুলো দিয়ে আমি একদম স্যাটিসফাই করতে পারি যে একদম নিরবিচ্ছিন্ন। আমার যে কাস্টমার, এটা এক্সাক্ট ডিমান্ড হলো 2100, কিন্তু আমি পাচ্ছি হলো 1500 অ্যারাউন্ড, 200 কিন্তু এদিক দিয়ে নেই। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাট করতে বিগত সরকারের আমদানি নির্ভর নীতি নিজস্ব গ্যাস উৎপাদনকে নিরুৎসাহিত করেছে, ফলে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সংকট। অর্থাৎ খুলনায় গ্যাস নিয়ে যাওয়ার জন্য ট্রান্সমিশন লাইন তৈরি করার টেন্ডার হয়নি কেন? এলএনজি টার্মিনাল নির্মাণ, টার্মিনাল আবার তৈরি করা দরকার, ভবিষ্যতে গ্যাস আমদানি বাড়ানো দরকার। যেসব জায়গা থেকে বলা হচ্ছে সেই সব কথাবার্তাগুলো সেই পুরনো টেপ রেকর্ড বাজানো হচ্ছে। নতুন সরকার এসে যে নতুন টেপ রেকর্ড চালু করবে, নতুন কথা মানুষের কাছে শোনাবে, সেসব কথাবার্তা নেই। স্বাভাবিক চাহিদা মেটাতে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন প্রতিদিন। এর মধ্যে উৎপাদন ও সরবরাহকৃত এলএনজি দিয়ে চাহিদা মেটে 2500 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। ঘাটতি থাকে 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। মাঝার মাহবুব, এখন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর আর্থিক এবং শারীরিক ভোগান্তি কমলেও তৈরি হয় নতুন সমস্যা। ইতোমধ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে 4টি বিশ্ববিদ্যালয় বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রকৌশল গুচ্ছ ভেঙে গেছে। সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন ফি এখনও অনেক বাড়তি। বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার চিঠিকে বিবেচনায় রাখার আহ্বান ইউজিসির। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এইচএসসির ফলাফলের পরপরই গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের জন্য একক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের মাঝে সৃষ্টি হয় শঙ্কা। গুচ্ছ থেকে বিশ্ববিদ্যালয়গুলো যেন বের হয়ে আলাদা করে পরীক্ষা না নেয়, সুবিধা অসুবিধার কথা তুলে ধরে গত বছর নভেম্বরে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এরপর ডিসেম্বরে প্রথমে শিক্ষা উপদেষ্টা এবং দ্বিতীয়বার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে থাকতে নির্দেশ দেওয়া হয়। একে একে গুচ্ছ থেকে বের হয়ে আলাদা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কৃষি গুচ্ছ থাকলেও ভেঙে যায় প্রকৌশল গুচ্ছও। কিন্তু গুচ্ছ থেকে কেন বের হবার এই সিদ্ধান্ত? আমাদের তো বিশ্ববিদ্যালয়ে যে আইনে আছে, সে আইনে আমরা আমাদের যে একাডেমিক কাউন্সিল, এই একাডেমিক কাউন্সিল যেভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আইনেই আছে, সেভাবে আমরা ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিলাম।
গুচ্ছ পদ্ধতির ফলে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আর্থিক ও শারীরিক ভোগান্তি কমলেও দেখা দেয় নতুন সমস্যা। মাইগ্রেশন সহ ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা যেখানে স্পষ্ট হয়ে উঠেছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম কিংবা দ্বিতীয় সেমিস্টার শেষ হলেও এখনও শেষ হয়নি ওই সেশনের ভর্তি প্রক্রিয়া। সামনের গুচ্ছ পরীক্ষাতে কিভাবে লাঘব করা যায় আমরা সেই চিন্তা করতে পারি এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যেন কোনো সমস্যায় পড়তে না হয়। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি চাকরিতে আবেদন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 200 টাকা করলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন ফি এখনও অনেক বেশি। বেশ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয় ভর্তিচ্ছুদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়া সবকিছুর দিকে দৃষ্টি দিয়ে যেন অন্তত এবছর গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা বহাল থাকে। মেয়েদের অন্যান্য জেলায় গিয়ে যে পরীক্ষা দিতে হয় এটা আমাদের জন্য আসলে খুবই একটা কষ্টকর বিষয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে সংস্কারের পরামর্শ সংশ্লিষ্টদের। কোনটা হলে ভালো হয় ছাত্রদের জন্য, এই রকমই একটা ব্যবস্থা যদি করতে পারে এটাকে আমি প্রশংসা করব। উই মাস্ট লুক ইনটু দ্য এডুকেশন অ্যাডভাইজার্স লেটার রেসপেক্টফুলি। এটা অত্যন্ত সুন্দর একটা চিঠি লিখেছেন, উনি সবার কাছে অ্যাপিল করেছেন। এটা চাপিয়ে দেওয়ার বিষয় না, ওনার অ্যাপিলের বিষয়টা ভালোভাবেই ফুটে এসছে। এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এটাও আমি বিশ্বাস করি। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 10,35,000 শিক্ষার্থী, যাদের অনেকেরই স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের। তবে ভর্তি পরীক্ষায় অভিভাবক এবং শিক্ষার্থীর যে দীর্ঘদিনের ভোগান্তি তা লাঘব করতে পদ্ধতিতে সংস্কারের দাবি সকলের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চট্টগ্রামে অস্তিত্বহীন মাদ্রাসা আর এতিমখানার নামে লুট হচ্ছে সরকারি বরাদ্দের শত শত টন চাল। এতে বঞ্চিত হচ্ছে প্রকৃত এতিম এবং মাদ্রাসা ছাত্ররা। সম্প্রতি নগরীর এমন কয়েকটি ভুয়া এতিমখানা ও মাদ্রাসার নামে বরাদ্দ হওয়া চাল জব্দ করে পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে দীর্ঘদিন ধরে এসব চাল গোপনেই বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। বিস্তারিত দেখুন শোয়েব রহমানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নাবাব। সরকার যে খাদ্য সহায়তা দেয় চট্টগ্রাম সহ আশপাশের জেলায় সেসব চাল বন্টন হয় এখান থেকে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় চালবাহী শত শত ট্রাক। তেমনি 3টি ট্রাক শাহ আমানত সেতু পার হয়ে কক্সবাজার সড়কে যাওয়ার সময় আটক করে বাকলিয়া থানা পুলিশ। কিন্তু সরকারি সহায়তার চাল পুলিশ কেন আটক করল, সেখান থেকেই অনুসন্ধানের শুরু। পুলিশ জানায়, নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামগামী এসব ট্রাকে প্রায় 20 থেকে 25 টন চাল ছিল, যা নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ। তবে নগরীর ভেতরকার প্রতিষ্ঠানের চাল কেন নগর ছাড়িয়ে বাইরে যাচ্ছিল, সে সন্দেহ জাগে পুলিশের। এগুলো কোনোভাবে শহর থেকে বের হয়ে আনোয়ারার দিকে যাওয়ার সুযোগ নেই। আর এই চালের সাথে যারা জড়িত, এই ধরনের পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্তের জন্য কাজ করছি। সেই সাথে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করছে। বরাদ্দের কাগজে দেখা যায় পাহাড়তলির আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসা, বাকুলিয়ার বাইতুল রিদওয়ান এতিমখানা, আকমল আলী রোড এলাকার দারুল আরহাম কারিমিয়া দাখিল মাদ্রাসা, কাট্টলি মধু চৌধুরী রোড এলাকার মিসবাহুল কুরআন হিফজ মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জন্য এ চাল বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান বাইতুল রিদওয়ানের অবস্থান নগরীর বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায়। সেখানে প্রতিষ্ঠানটির খোঁজ করলেও স্থানীয়রা কেউ এতিমখানাটির সন্ধান দিতে পারলেন না। আশেপাশের এলাকাতেও খুঁজলাম, কিন্তু পেলাম না। ফোন নম্বর থাকলে এটা জানা যেত, কিন্তু ফোন নম্বর নেই। আপনিও কখনো শুনেন নাই? প্রায় 1 ঘন্টা যাবৎ আব্দুল লতিফ হাট এবং তার আশেপাশের এলাকায় আমরা মাদ্রাসাটির খোঁজ করলাম। অন্তত 15 থেকে 20 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, বেশ কয়েকটি স্পটেও ঘুরলাম, কিন্তু সেই মাদ্রাসাটির অস্তিত্ব খুঁজে পেলাম না। আমাদের কাছে আরও একটি মাদ্রাসার তথ্য আছে। এবার আমরা নগরীর সরাইপাড়ায় সেই মাদ্রাসাটির খোঁজ করতে রওনা হচ্ছি।
বিভাগে জমা দেয়া কাগজপত্রে আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসার অবস্থান পাহাড়তলীর সরাইপাড়াতে। সেখানেও নেই এই মাদ্রাসার কোনো অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে তাহলে কিভাবেই বা সরকারি খাদ্য গুদাম থেকে এসব চাল ছাড় হলো? উত্তর জানতে আমরা যাই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। জানা যায় মূলত ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের দেয়া তালিকা অনুসারে এসব প্রতিষ্ঠানের নামে চাল বিতরণ করে খাদ্য বিভাগ। জেলায় এ তালিকা দেন ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। প্রতিষ্ঠান আছে কি নেই সেটি দেখার দায়িত্বও তাদের। গেল 6 মাসে অন্তত 2500 টন এমন চাল বরাদ্দ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। পরে মোবাইল ফোনে তার বক্তব্য ধারণ করা হয়। আমরা ত্রাণ মন্ত্রণালয় জেলা ডিআরওর অফিস থেকে রিকুইজিশন পাই, ওই অনুযায়ী আমরা ডিও দিই। ওনারা যাকে দিতে বলে তাকে আমরা দিই। ওনারা ওই যে লোকের যাকে পাঠায় তার সিগনেচার ওনারা অ্যাটাস্টেড করে দেয়, আমরা ওটা দেখেই দিই। এবার আমাদের গন্তব্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জানতে চাই অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিভাবে বরাদ্দ পেল। জবাবে অসহায়ত্ব ত্রাণ কর্মকর্তার কণ্ঠে। জানান ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের সুপারিশে এসব বরাদ্দ দেয়া হয়। মহানগরীতে জনবল সংকটে এসব প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেওয়া সম্ভব হয় না অনেকাংশেই। এটা প্রশ্নটা যদিও খুব কঠিন, এটা আমি মনে করি যে উভয় পক্ষেরই আসলে আমারও একটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার ছিল। আর যারা জাল জালিয়াতি করতেছে তারা তো আসলে কন্টিনিউ করেই যাবে। তবে আমি এই জিনিসটা জানার পর থেকে আমাদের অফিস থেকে এখন আমরা আসলে এই জিনিসটা স্টপ রেখেছি। আমরা প্রত্যেকটা জিনিস অ্যাকুরেটলি দেখে শুনে তারপর আমরা হয়তো সামনের দিকে আগাচ্ছি। মূলত অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। দেওয়ানহাটের খাদ্য গুদামের এসব গুদাম থেকে সরকারি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেয়া হয়, যা এখান থেকেই সরবরাহ করা হয়। গেল 6 মাসে এমন 2400 টনের বেশি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দিয়েছে সরকার। আমরা যে সকল তথ্য পেয়েছি সেখানে মাত্র 25 টন চালের তথ্য পেয়েছি, যেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। কিন্তু কী পরিমাণ চাল নয়ছয় হচ্ছে সেটি এখন অনুসন্ধানের দাবি রাখে। সেই সাথে সরকারি চালের নয়ছয় ঠেকাতে সারা দেশে এভাবে কত বেনামি সংস্থা কিংবা প্রতিষ্ঠানে চাল সরবরাহ করা হচ্ছে সেটিও অনুসন্ধানের দাবি রাখে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। মাঘের শুরুতে চোখ রাঙাচ্ছে শীত, দুর্ভোগে নির্ময়ের মানুষ। ঘন কুয়াশায় যানবাহন চলছে ধীর গতিতে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে মুজাহিদ আল মুন্নার, ভোলা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতেই যেতে চাই মুন্নার কাছে। মুন্না, জানাবেন যে আজ মেহেরপুরে তাপমাত্রা কত, আর এই যে শীতে নির্ময়ের মানুষের দুর্ভোগ কমাতে ব্যক্তি উদ্যোগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রওশন, আপনাকে আমি জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুরের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 95%। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, বাতাসের আর্দ্রতা যত বাড়বে তত কিন্তু শীত বেশি পড়বে। সেই সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আমি যদি গতকালকের কথা বলি, গতকালকে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালকের চাইতেও 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আজ কম রয়েছে। অর্থাৎ গতকালকের চাইতে আজকে একদিকে যেমন শীতও বেশি, আবার সেই সাথে বাতাসের আর্দ্রতাও বেড়েছে। তাই জনজীবনে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ছে। বিশেষ করে উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের যে অবস্থা সেটা কিন্তু আরো একটু বেড়ে যাচ্ছে। এতে করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা একেবারে পথের মানুষ, এদের কিন্তু এক ধরনের কষ্টের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। আবার যারা হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, এরা কিন্তু বেশ সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ যেসব স্কুলগুলো 7টা 15 বা 7:30টার সময় শুরু হচ্ছে বা 8টার সময় শুরু হচ্ছে, তাদের কিন্তু অনেক ভোরবেলাতেই কিন্তু স্কুল থেকে বের হতে হচ্ছে। বিশেষ করে যারা শহরের বাইরে থেকে স্কুলে আসে, সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে, তারা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে স্কুলে আসতে হচ্ছে। তার প্রথমত কারণ হচ্ছে অতিরিক্ত শীতের কারণে রাস্তায় কিন্তু অন্যান্য সময়ের চাইতে, স্বাভাবিক সময়ের চাইতে যানবাহনের উপস্থিতি একেবারেই কম। বিশেষ করে রিক্সা, ভ্যান, ইজি বাইক
ইজি বাইক এগুলো কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। তাই যারা স্কুলগামী শিক্ষার্থী তারা কিন্তু স্কুলে আসতে বিভিন্ন রকম সংকটের মধ্যে পড়ছে। এর বাইরে যারা ছিন্নমূল মানুষ এদের কিন্তু শীত নিবারণের মতো ভালো কোনো পোশাক নাই। যদিও গত কয়েকদিন ধরেই দেখছি জেলা বিএনপির পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে যারা ছিন্নমূল মানুষ তাদেরকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। দেওয়া হলেও সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাই যারা ছিন্নমূল মানুষ, বিশেষ করে যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু শীতে কষ্ট করছে। তাই অনেককেই খড়কুট জ্বালিয়ে আমরা শীত নিবারণ করতে দেখেছি। এছাড়াও আপনার যারা মাঠে কাজ করছে, বিশেষ করে বোরো মৌসুম শুরু হয়েছে, বোরো ধান লাগানোর কাজ শুরু হয়েছে। অতিরিক্ত শীতের কারণে কিন্তু এখানেও শ্রমিকের এক ধরনের সংকট দেখা গেছে। কারণ বোরো ধান কিন্তু মাঠে কাদা পানিতে নেমে কাজ করতে হয়, আর অতিরিক্ত শীতের কারণে কিন্তু পানিতে নেমে অনেকে কাজ করতে চাচ্ছে না। তাই বোরো চাষিরাও কিন্তু অতিরিক্ত শীতের কারণে এক ধরনের চিন্তায় পড়ে গেছে। এছাড়াও আমি যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অতিরিক্ত শীতের কারণে কিন্তু হাসপাতালগুলিতে রোগীর চাপ বেড়েছে। এটাই ছিল মেহেরপুরের সর্বশেষ শীত পরিস্থিতি। মেহেরপুরের মতোই কিন্তু সারা দেশে জেঁকে বসেছে শীত। আমরা এখন চলে যাব ভোলাতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি জানাবেন ভোলার শীত পরিস্থিতি কেমন এবং শীতে নিম্ন আয়ের মানুষের অবস্থা কেমন? মুন্না, মেহেরপুরের মতো কিন্তু দ্বীপ জেলা ভোলার চিত্র কিন্তু একই রকম। শীতের তীব্রতা এতটাই বেড়েছে যার কারণে একেবারে বেড়িবাঁধ সহ উপকূলীয় এলাকার মানুষ একেবারে শীতে কাবু হয়ে রয়েছে। আমি এখন রয়েছি ভোলার সদর উপজেলার মেঘনা নদীর পাড়ে তুলাতুলি জেলেপল্লিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেলে নৌকা কিন্তু ঘাটে নোঙ্গর করা রয়েছে। এই বিগত সময়ে যখন শীত কম ছিল তখন কিন্তু তারা নদীতে গিয়ে জাল ফেলে মাছ ধরে কিন্তু এই সময়টাতে বিক্রি করার কথা থাকলেও কিন্তু এখন কিন্তু শীতের এতটাই তীব্রতা, গতকাল রাতে তারা নদীতে যেতে পারেনি, যার কারণে ঘাটেই নৌকাগুলো নোঙ্গর করে রেখেছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখানকার জেলেদের সাথে কথা বলেছিলাম। জেলেরা যেমনটা জানিয়েছে এই নদী পানি মাছ এই তিনে মিলে কিন্তু তাদের ঘর সংসার মিতালি। কিন্তু এই শীতের তীব্রতার কারণে কিন্তু গত কয়েকদিন, বিশেষ করে গত এক সপ্তাহ পর্যন্ত ভোলার তাপমাত্রা কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এর সাথে কিন্তু মৃদু বাতাস রয়েছে, যার কারণে এই জেলে পরিবারে ব্যাপক প্রভাব পড়েছে। জেলেদের জীবন যাপনে কিন্তু অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে বলেও কিন্তু জেলেরা জানিয়েছে। অপরদিকে আমি ভোলার যে হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি তারা জানিয়েছে যে উপকূলীয় এলাকার যে বেড়িবাঁধ এলাকার বয়োবৃদ্ধ এবং শিশুরা কিন্তু এই শীতের যে বাতাস এবং তীব্রতার কারণে বেশি নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং বেড়িবাঁধ এলাকার মানুষরা কিন্তু হাসপাতালে বেশি ভর্তি হওয়ার কথাও কিন্তু ভোলা সিভিল সার্জন আমাকে জানিয়েছে। বিশেষ করে ভোলার চারপাশে নদী, এতে করে 7 উপজেলার অধিকাংশ হাসপাতাল, বিশেষ করে মনপুরা, চরপেশন, দৌলত খান, তজুমুদ্দিন, ভোলা সদর, এই সকল এলাকার মানুষজন বেশি হাসপাতালে ভর্তি হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। তবে জেলেরা জানিয়েছেন যে এই সময়টাতে তাদের অধিকাংশ জেলে পরিবারই কিন্তু নিম্ন একেবারে দুস্থ পরিবারও কিছু জেলে রয়েছে, কিন্তু তাদের বাড়িতে কিছু শীতের যে বস্ত্র, কম্বল কিংবা অন্যান্য সামগ্রী পৌঁছানো কেনার কিন্তু ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে তাদের পাশে যদি জেলা প্রশাসন বা সরকারি সহায়তা পৌঁছানো হয় তাহলে তারা কিছুটা স্বস্তি পাবে বলেও কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে শীতের সর্বশেষ তথ্য। রওশন। মাঘ মাসের শীতের তীব্রতা জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মাঘ মাসের প্রথম দিনে শরীয়তপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী জোড়া ইলিশ মেলা। মাছের পাশাপাশি মেলায় বাহারি খাদ্য আর খেলনার পসরা বসেছে। সেখানে আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান, যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুজ্জামান, আমাদেরকে জানাবেন যে মেলায় কি ধরনের পণ্য উঠছে আর বিক্রি কেমন দেখছেন? রওশন, মূলত এটি জোড়া ইলিশ মেলা, আর যার কারণে মেলায় কিন্তু প্রচুর সংখ্যক ইলিশ উঠেছে। আমরা দেখছি যে সকাল থেকেই দোকান বসিয়ে দোকানদাররা যেমনটা বিক্রি করছেন, পাশাপাশি ক্রেতা বিক্রেতারও উপস্থিতি কিন্তু বাড়ছে। ইলিশ ছাড়াও কিন্তু মেলায় অন্য ধরনের দেশীয় যে মাছ রয়েছে, শিং,
কই, শোল, এই মাছগুলোও কিন্তু উঠেছে আমরা দেখেছি। এছাড়া চাষের মাছও রয়েছে, রুই, কাতল, তেলাপিয়া সহ অন্য ধরনের মাছগুলো রয়েছে। তবে মেলার মূল আকর্ষণ কিন্তু ইলিশ মাছ। মূলত সেই ইলিশেই ভরে গেছে মেলা প্রাঙ্গণ এবং মানুষেও কিন্তু দর্শনার্থীতেও ভরে গেছে। এছাড়াও মেলায় বিভিন্ন তৈজসপত্র উঠেছে। আমরা বলবো যে মাটির খেলনা, মাটির তৈজসপত্র, বাসন কোসন, পাশাপাশি শিশুদের জন্য কিন্তু বিভিন্ন খেলনাও রয়েছে মেলার অন্য একটি অংশে। এবং এছাড়াও বিভিন্ন স্থানীয় যে জিনিসপত্র রয়েছে, বলবো যে খাবারের যেই মিষ্টি মন্ডা, সেই মিষ্টি মন্ডাও কিন্তু এখানে প্রচুর সংখ্যক উঠেছে এবং ক্রেতারা, যারা দর্শনার্থীরা তারা এসেছেন, তারা সেই মিষ্টি মন্ডা খাচ্ছেন, আনন্দ উপভোগ করছেন। মূলত বাংলা সন অনুযায়ী আজ কিন্তু মাঘ মাসের প্রথম দিন এবং সেই প্রথম দিন উপলক্ষে প্রতি বছরই শরীয়তপুরের কালী মন্দির, এই মনোহর বাজার কালী মন্দির মাঠে অস্থায়ীভাবে এই জোড়া ইলিশ মেলা বসে। এই ঐতিহ্যবাহী মেলা কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন যে শত শত বছর আগে থেকেই এই মেলা চলে আসছে এবং মেলায় মূলত সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার যে দশমীর পর থেকে কিন্তু ইলিশ মাছ 3 মাস পর্যন্ত তারা খান না এবং মাঘ মাসের প্রথম দিন থেকে তারা ইলিশ মাছ খাওয়াটা শুরু করেন এবং তখন কিন্তু আসলে তারা একটি ইলিশের সাথে আরও একটি ইলিশ নেন, কারণ তারা তাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে থাকেন এবং সেই সংখ্যার জন্যই তারা 2টি ইলিশ নিয়ে থাকেন। এর পাশাপাশিও কিন্তু এখানে বেগুন এবং অন্যান্য সবজিও তারা কিনে থাকেন। একটি আনন্দ ঘন দিন কিন্তু আজকে শরীয়তপুরে আমরা লক্ষ্য করছি এবং এই প্রতিটি পরিবারেই কিন্তু এই মেলাকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাস রয়েছে। আমরা দেখছি যে বয়োবৃদ্ধদের সাথেও কিন্তু শিশু কিশোররা এসেছেন মেলায়, তারা বেশ আনন্দ করছেন এবং তারা খেলনার পাশাপাশি মিষ্টি, বিভিন্ন মিষ্টির খাবার খেয়েও কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন। তো আমরা দেখছি যে ধীরে ধীরে মেলা কিন্তু জমে উঠছে এবং কেনা বেচাও বেশ ভালোই, ক্রেতা বিক্রেতারা এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছ থেকে মেলা প্রাঙ্গণ থেকে। শরীয়তপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জোড়া ইলিশ মেলা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জের হাজার হাজার কৃষক চাষাবাদের জন্য ঋণের ওপর নির্ভরশীল। তবে নানা জটিলতা আর হয়রানির কারণে ব্যাংক ঋণ পান না বলে অভিযোগ কৃষকদের। এমন অবস্থায় মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের মূল্য শোধে লাভের মুখ দেখতে পারেন না বলে দাবি তাদের। লিপসন আহমেদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। গেল বছর 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হন সুনামগঞ্জের কৃষকরা, কিন্তু বন্যার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও টাকার অভাবে বোরোর আবাদে বেগ পেতে হচ্ছে কৃষকদের। জেলায় প্রায় 10 লাখ কৃষকের বোরো আবাদের কথা থাকলেও তা অনেকাংশে সম্ভব হয়নি। অথচ সরকারি পর্যায়ে ব্যাংকগুলোতে কৃষকদের জন্য রয়েছে ঋণ সহায়তা সহ বিভিন্ন প্রণোদনামূলক প্যাকেজ। তবে ব্যাংকের নানা নিয়মের বেড়াজালের কারণে ঋণের জন্য মহাজনদের দুয়ারে যাচ্ছেন কৃষকরা। ক্ষেত করার পরে যেমন আমরা অনেক টাকা পয়সা প্রয়োজন পড়ে, তারপরে আমরা লোনের জন্য যাই, কিন্তু আমাদের লোন দেওয়া হয় না। ব্যাংকে গেলে আমরা নানান পেরেশানি হওয়া লাগে আর কি, ঋণ দেয় না, পরে কি করুম আমরা আসিরা অন্য জায়গার থেকে ঋণ উড়ে আনি। যদি আমরা সুখ সুবিধা পাই তাহলে আমরা যে ক্ষেত কামার টাকাগুলো যে ধান বিক্রি করে আমরা একটা আইন উদ্যোগ করতে পারি, কিন্তু আমরা এই টাকাটা আমরা অনেক ব্যাংকে গিয়া খুঁজি, কিন্তু আমরা গিয়ে কাগজগুলো লিয়ে গেলেই আমরা ফিরিয়ে দেই। স্থানীয় কৃষি ব্যাংকের দাবি, ব্যাংক থেকে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে কৃষকদের 77 কোটি 27 লাখ টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। এর মধ্যে 42 কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছেন 7,000 কৃষক। কৃষকদের খুব সহজ শর্তে আমরা ঋণ দিই। আমরা ঋণ গ্রহীতা ব্যাংকে আসার পর তার এনআইডি, কৃষি কার্ড এবং চাষাধীন জমির যে পর্চা সেটা থাকলেই আমরা ঋণ দিয়ে দিই। কৃষি ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট হয় নাই। এদিকে সহজে কৃষি ঋণ পেতে কৃষকদের নানা পরামর্শ ও সহায়তার কথা বলছে কৃষি বিভাগ। যারা কৃষি ঋণ নিতে আগ্রহী তারা যাতে কোনো হয়রানি ছাড়াই কৃষি ঋণ পেতে পারে, এই ব্যাপারে আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আগ্রহী যারা আছেন যে কৃষক ভাইয়েরা, তাদের তালিকা কিন্তু আমরা সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করেছি এবং আমরা আশা করছি যে কৃষি ঋণ পেতে কৃষকরা কোনো হয়রানির সম্মুখীন হবে না।
আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদ থেকে 9,18,000 টন চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। পঞ্চগড়ে মহানন্দা থেকে যুগ যুগ ধরে পাথর সংগ্রহ করে কয়েক হাজার পরিবারের চলছে জীবিকা। এখন নদীতে নেই পানি, মিলছে না আগের মতো পাথরও, যার ফলে কমেছে শ্রমিকদের আয়ও। নানা চ্যালেঞ্জের মধ্যেও তারপরও দুমুঠো ভাতের আশায় রোজ পাথর খুঁজে ফেরেন হাজারো শ্রমিক। লুৎফর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তেঁতুলিয়ার সর্দারপাড়ার বাসিন্দা ষাটুদ্দর জাকির হোসেন জীবনের 3 দশক মহানন্দা থেকে পাথর তুলে সংসার চালিয়েছেন, কিন্তু নদীতে এখন আর আগের মতো পাথর না মেলায় হতাশা তার চোখে মুখে। পানি থাকলে সুবিধা হয়, পানি যদি না থাকে তাহলে সুবিধা হয় না। আর সারাদিনে কাজ করে 400-500 টাকা পাওয়া যায়। স্রোতস্বিনী মহানন্দার বুকে এখন ধুধু বালোচর। আগের মতো পানি না থাকায় মিলছে না পাথর, তবুও ভোর হতেই পাথর তুলে রুটি রুজির আশায় নদীতে নামেন শ্রমিকরা। আগে দিনভর পাথর তুলতে পারলেও এখন দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তার সাথে যোগ হয়েছে নানা প্রতিবন্ধকতা। কোনো শিল্প কারখানা নাই আমাদের এখানে, বেকারের সংখ্যাটা বেশি। যারা মেট্রিক পাস, আইএ পাস সবাই পেটে দেয় নদীতে আমরা কাজ করতেছি। 400-500 এভাবে কাজ করি, তারপরে বাজারে টাকা নিই, বাজার করি, দিন কোনো রকম আর কি চলে। দেশের সর্বোত্তরের সীমান্ত বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী। এরপর আবার বাংলাবান্ধা থেকে পুরাতন তেঁতুলিয়া পর্যন্ত প্রায় 28 কিলোমিটার ঘুরে আবারও ভারতে মিশেছে। এই অংশটুকুই পরিণত হয়েছে স্থানীয় মানুষের জীবন জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে। বহমান মহানন্দায় বয়ে আনা পাথর তুলে সংসার চলে 10 থেকে 15,000 মানুষের। পানি নাই, মনে করেন যে কষ্ট হয় বেশি। আগে পানি ছিল বেশি, পাথরও বেশি ছিল, এখন পাথর নিচে, পাথর পাওয়া যায় না। মাঝে মধ্যে পেয়েছি এবং বিজেপি আমাদের বাধা দেয়, তাও আমরা পেটের দায় তুলি। মহানন্দা সহ পঞ্চগড়ে বিভিন্ন নদীর পাথর পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে, যাতে দৈনিক কোটি টাকার পাথর কেনাবেচা হয়। বিভিন্ন ধরনের কোয়ালিটি আসে, যার যেটা লাগে সেটা আমাদেরকে অর্ডার করলে আমরা সেই ক্ষেত্রে পাঠাই দিই। বিভিন্ন এলাকায় ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা। যেটা ছোট সাইজ এটা আপনার 15-20 টাকা সেফটি, যেটা বেশি একটু বড় সাইজ 1 ইঞ্চি সেটা আমি কিনি এখানে 40 থেকে 45 এবং 52-55 পর্যন্ত কিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, পাথর শ্রমিকদের যে কোনো প্রয়োজনে পাশে আছেন তারা। পাশাপাশি তাদের বিকল্প কর্মসংস্থানেরও চেষ্টা চলছে। বর্তমানে এই নদী থেকে পাথর খুব কম পাওয়া যাচ্ছে। আমাদের পাথর শ্রমিকরা এ কারণে কর্মসংস্থানের সংকটের মুখে পড়ছেন। তাদের কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। মহানন্দা কেবল একটি নদী নয়, হাজার হাজার মানুষের জীবন জীবিকার নাম। জীবনমান উন্নয়নে এই নদী টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। দুকুলে সারি সারি গ্রাম আর ফসলি মাঠ, মাঝখান দিয়ে বয়ে চলে ক্ষীণ মহানন্দা। এই মহানন্দা কেবল একটি নদী নয়, হাজার হাজার মানুষের জীবিকার নাম। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। স্বল্প সময়ে উৎপাদনশীল হলেও আশানুরূপ দাম মেলে না। কয়েক বছর আগে এমন পরিস্থিতির কারণে সরিষা আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কৃষকরা। তবে বর্তমানে ভোজ্য তেলের ঊর্ধ্বমুখী বাজার এবং ভালো দাম পাওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে সরিষা। আবহাওয়া অনুকূলে থাকলে শুধু এই জেলা থেকেই 99,165 টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের। নওগাঁ থেকে আব্বাস আলীর তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। নওগাঁয় বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে সর্ষে ফুল, যেন রাঙিয়ে দিয়েছে ফসলের মাঠ। শ্রম আর খরচ কম হওয়ায় মধ্যবর্তী ফসল হিসেবে বরেন্দ্র জেলাটির 11টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় সরিষা চাষ বেড়েছে। মান্দা উপজেলার কুরকুচি গ্রামের কৃষক শ্রীপদ গেল বছর 7 বিঘা জমিতে দেশীয় জাতের সরিষা চাষ করে ফলন পেয়েছিলেন বিঘা প্রতি 6 মণ করে, যেখানে 1,25,000 টাকার সরিষা বিক্রি করে লাভ হয় 80,000 টাকা। এবারও একই পরিমাণ জমিতে সরিষার আবাদ করেছেন এই কৃষক। বেচে দিলে সরিষা বা দাম তখন কম পাওয়া যায় 2700-2800, আর ছুঁয়ে দিলে মনে করেন যে 3500-3600 পাওয়া যায়। ভোজ্য তেলের উচ্চ মূল্যের কারণে সরিষা চাষ ঘিরে গ্রামীণ অর্থনীতিতে সমৃদ্ধির হাতছানি। কৃষকদের আশা, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হওয়ার সাথে মিলবে আশানুরূপ দামও। 1 বিঘা মাটিতে করলে পরে আমরা
হয়তো বা বুনে দিয়েছি 5,000 খরচ করলে হয়তো বা 16,000 15,000 পাওয়া যায়। এবছরে আশা করছি যে 3,000 টাকা মন বিক্রি করব, আর এ টাকা দিয়ে আমরা ইরি আবাদটা করব। সরষের যে বাড়তি অবশিষ্ট অংশ রয়েছে, যেমন পাতা, ফুল, ফল, এগুলো পড়ে জমিতে একটা জৈব সারে রূপান্তরিত হয়, ফলে আমাদের কীটনাশক ব্যবহার কম করতে হয়। যদি ভোজ্য তেল হিসেবে এটাকে ব্যবহার করি তাহলে আমার মনে হয় আমরা সরিষার দামটাও বেশি পাবো এবং সরিষার আবাদও অনেক বেশি হবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় 60,100 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ জমিতেই উন্নত জাতের বাড়ি 4-5 ও বাড়ি 7 এবং 14 জাতের সরিষার আবাদ হয়েছে। এদিকে ভোজ্য তেলের চাহিদা পূরণে এবং আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এছাড়া কৃষকদের সার ও বীজ সহায়তা সহ সার্বিক সহযোগিতাও করছে কৃষি বিভাগ। ভোজ্য তেলের যে চাহিদা এটা অনেকটাই সরিষার তেল দ্বারা পূরণ করা সম্ভব। এই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, যাতে দিন দিন এই তেল জাতীয় ফসল বিশেষ করে সরিষার আবাদটা সম্প্রসারণ করা যায়। চলতি মৌসুমে জেলায় 99,165 টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 743 কোটি টাকার বেশি। সংশ্লিষ্টদের আশা, চাহিদা অনুযায়ী সরিষার উৎপাদন বাড়ানো গেলে সয়াবিন আমদানিতে ব্যয় কমবে, লাভবান হবে দেশের কৃষক। এখন নওগাঁ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় দফায় ক্ষমতা নেওয়ার পর নেতৃত্ব দানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত সংকট সমাধান, রাজস্ব আয়ের রেকর্ড পরিমাণ ঘাটতি মোকাবিলা কিংবা তেলের বাজার দখলের ম্যান্ডেটে মনোযোগ দিয়ে নিষ্কৃতি পাবেন না এই রিপাবলিকান নেতা। সিএনএন বলছে, সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার আগেও দাবানল কবলিত লস অ্যাঞ্জেলস পুনর্গঠনে ত্রাণ তহবিলে অর্থ সরবরাহ সচল করার চ্যালেঞ্জ সহজ হবে না ট্রাম্পের জন্য। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। শুধু ক্যালিফোর্নিয়া নয়, লস অ্যাঞ্জেলেসের আগুনের আঁচ পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও। দাবানল পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছে, ততই উৎসবের আড়ম্বর থেকে দূরে সরে যাচ্ছে রিপাবলিকান শিবির। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প। ক্ষমতা নেয়ার প্রথম দিন থেকে দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়া কোনো প্রেসিডেন্টের জন্যই সহজ কাজ নয়। এছাড়া অবধারিতভাবে শপথ নেয়ার পর ফেডারেল সরকারের ব্যয় কমানোর ঝক্কি সামলাতে হবে ট্রাম্পকে। 6 মাসেরও কম সময়ে ঠেকাতে হবে সরকারি দপ্তরের অচলাবস্থাও। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, মাত্র 5 আসনের সামান্য ব্যবধানে কংগ্রেসের আধিপত্য পেলেও হাউজে যে কোনো বিল পাশ করাই ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। তার উপর লস অ্যাঞ্জেলেসবাসীর পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ তহবিলে অর্থের যোগান সচল রাখার বাড়তি চাপ নিতে হবে তাকে। যদিও রিপাবলিকান প্রচার দলের দাবি, ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে রাজনৈতিক সুবিধাও নিতে পারেন ট্রাম্প। গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে বাড়াতে পারেন ভোট ব্যাংক। আর নিউজ ম্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বয়ং দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেসের ভোল পাল্টে ফেলবেন তিনি। দাবানল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পুনর্গঠন পরিকল্পনায় ব্যক্তিগত ডেভেলপার প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের বিরুদ্ধে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার অভিযোগ ক্যালিফোর্নিয়া গভর্নরের। এনবিসি নিউজের সাক্ষাৎকারে গভর্নর গ্যাভিন নিউসম আরও দাবি করেন, ক্যালিফোর্নিয়ার দুর্গত বাসিন্দাদের জন্য সরকারি তহবিল স্থগিতেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। Puerto Rico. He did it to California back before I was even governor in 2018, until he found out folks in Orange County voted for him, and then he decided to give the money. So he's been at this for years and years and years. It transcends states, including, by the way, Georgia. ট্রাম্পের গেল শাসনামলে একাধিক ডেমোক্রেট আইন প্রণেতা অভিযোগ করেছিলেন, যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ভোট ব্যাংক নেই, সেখানে সরকারি বরাদ্দ পাঠানোর প্রয়োজনীয়তা সৃষ্টি হলে আগে ভোটের রাজনীতিকেই বড় করে দেখেন এই বর্ষিয়ান নেতা। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট শিবিরের দাবি, পুয়ের্তো রিকোর হ্যারিকেন কিংবা কোভিড-19 মহামারী গেল শাসনামলে ট্রাম্পের হাত গুটিয়ে নেয়ার এমন ভুরি ভুরি উদাহরণ আছে। ফলে দাবানলে পুড়ে ছাই লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনই হতে যাচ্ছে ট্রাম্প 2.0 প্রশাসনের প্রথম অগ্নিপরীক্ষা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, দুর্নীতি আর উপহারের ফ্ল্যাট নিয়ে সমালোচনা।
শীতের সরবরাহ কম থাকায় রাজধানীতে গ্যাস সংকট, উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাই মূল কারণ। চট্টগ্রামে এতিমখানার নামে সরকারি চাল লুট, অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দ ইস্যুতে অসহায় ত্রাণ কর্মকর্তা। এবং বিপিএলে ট্রু উইকেটে খেলা হওয়ায় লাভবান দেশের ক্রিকেটাররা, বেশিরভাগ ম্যাচেই রান ছাড়িয়েছে 200। এই ছিল এখন সকালের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।